খুব বড়। জিওন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সারা বাংলাদেশের মধ্যে খুব বড় আর স্বনামধন্য একটি কোম্পানি। খুব নামিদামি একটি কোম্পানি এটা। কোম্পানিটির প্রতিষ্ঠাতা হলেন জংকুকের দাদা লি মিনহো। অনেক পরিশ্রমের পর কোম্পানিটি আজ এই পর্যায়ে এসেছে। এখন জংকুকের বাবা, চাচারা আর সুবিন সবাই দেখাশোনা করে। আর জংকুকও এখন অফিসের সিইও পদে জয়েন করবে। গতকাল জংকুক তের জন্য অফিসে যেতে পারেনি, আজ সকালেও যেতে পারেনি, তাই এখন বিকালের দিকে যাচ্ছে। জংকুক আজ পুরোই ফর্মাল গেটআপে, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো ব্লেজার, কালো শু, হাতে কালো ব্র্যান্ডেড ঘড়ি, চুলগুলো জেল দিয়ে এক পাশে সেট করা, চোখে ব্ল্যাক সানগ্লাস। আর সে নিজে তার বিএমডব্লিউ কার ড্রাইভ করছে। এক কথায় জাস্ট অস্থির লাগছে জংকুককে দেখতে। কোনো হিরোর থেকে কম নয়। এর মধ্যে কানে ব্লুটুথ লাগানো, ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে। সুগার সাথে কথা বলতে বলতে অফিসে পৌঁছে গেল জংকুক। সিকিউরিটি গার্ড গেট খুলে দিতে গাড়ি নিয়ে জংকুক পার্কিং লটে চলে এলো। সঠিক জায়গায় গাড়ি পার্ক করে বাইরে বের হয়ে গাড়ির ডোর লক করে দিল সে। জংকুকের অপেক্ষায় এতক্ষণ দাঁড়িয়েছিলেন অফিসের ম্যানেজার এবং অফিসেরই আরো কয়েকজন লোক। তারা জংকুকের সাথে হ্যান্ডশেক করে ওয়েলকাম জানিয়ে জংকুককে অফিসের ভিতরে নিয়ে গেল। সেখানে সব এমপ্লয়িরা জংকুককে ফুল গিফট দিয়ে স্বাগতম জানালো। আর জংকুক সবার সাথে পরিচিত হলো। ম্যানেজার সবাইকে জানিয়ে দিলেন যে আজকে থেকে জংকুক জিওন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেডের সিইও হিসাবে জয়েন করেছে। অফিসের বেশিরভাগ মেয়েরা জংকুককে দেখে ফিদা হয়ে গেছে। জংকুক এসব পাত্তা দিল না, কারণ তার হৃদয় জুড়ে যে তের বিরাজ করে। ম্যানেজার জংকুককে ওর কেবিনে নিয়ে গেলেন। জংকুকের কেবিনটা অনেক বড় আর খুব সুন্দর করে গোছানো। 10 তলা থেকে শহরের প্রায় অর্ধেকটাই দেখা যায়। জংকুকের কেবিন 10 তলায় খোলামেলা সাইডে। সুবিনের কেবিনও জংকুকের কেবিনের পাশেই। সুবিন এই অফিসের একজন এমডি। আজকে সুবিন অফিস আসেনি, শুধু জংকুকই এসেছে। সে আগে থেকে সুবিনের কাছে থেকে সিইওর কাজ সম্পর্কে বিস্তারিত জেনে নিয়েছে, আর এসব সম্পর্কে ওর কিছু অভিজ্ঞতাও আছে। তাই নতুন করে কিছু বুঝিয়ে দিতে হলো না জংকুককে। জংকুক তার কেবিন ঘুরে দেখে ম্যানেজারের দিকে ফিরে তাকিয়ে বলল, নাইস কেবিন, আই লাইক ইট। থ্যাংক ইউ স্যার। ম্যানেজার একটি ছেলেকে নিয়ে এলেন আর বললেন, স্যার আজকে থেকে ফিলিক্স আপনার পিএ। ফিলিক্স ছেলেটা অনেক ভালো, কাজেও খুব ন্যায়পরায়ণ আর ভদ্র। রিসেন্টলি যে ডিলগুলো হয়েছে তার সবগুলোই খুব সুন্দরভাবে জংকুককে বুঝিয়ে বলল। ফাইলগুলো এগিয়ে দিল। জংকুকের অধীনে যে ডিলগুলো রাখা হয়েছে সেই ব্যাপারে ফিলিক্স জংকুকের সাথে আলোচনা করলো। তারপর জংকুকের অধীনে যারা কাজ করবে তাদের সাথে ফিলিক্স পরিচয় করিয়ে দিল জংকুককে। সবার সাথে পরিচয় হওয়ার পর জংকুক তাদেরকে তার সাথে কাজ করতে হলে যে রুলসগুলো মেনে চলতে হবে তার সম্পর্কে সবাইকেই অবগত করলো। আজ প্রথম দিন, তাই আরো কিছুক্ষণ ফিলিক্সের সাথে কথা বলে পুরো অফিসটা ঘুরে বাসার দিকে রওনা হলো জংকুক। অপরদিকে তের ঘুম ভেঙে গেছে। পানি পিপাসায় পাওয়ার চোখ পিটপিট করে এদিক ওদিক তাকালো সে। দেখলো তার পাশে জিমিন শুয়ে শুয়ে উল্টো দিকে ঘুরে ফোন টিপছে। তে আস্তে করে উঠে বসলো বিছানায়। শব্দ পেয়ে জিমিন ঘুরে তাকালো তের দিকে। তাড়াতাড়ি সে উঠে বসলো। ব্যস্ত হয়ে বলল, তে কিছু লাগবে তোর? আসলে গলাটা শুকিয়ে গেছে, পানি খাবো। টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে তেকে এগিয়ে দিয়ে বলল, এই নে ধর। ঢকঢক করে সব পানিটুকু খেয়ে গ্লাসটা জিমিনের হাতে দিল তে। দুর্বলতা কি একটু কমেছে তে? কমেছে, বাট কিছুই ভালো লাগছে না আমার। ও আচ্ছা, তুই ড্রেসটা চেঞ্জ করে নে, তারপর যা করতে মন চাই করবি, ওকে? হ্যাঁ, মুখ হাত ধুতে হবে আগে। আচ্ছা, আব্বু চাচু তারা সবাই কোথায় রে? কারো কোনো সারা শব্দ নেই। ফ্যাক্টরিতে কি একটা ঝামেলা হয়েছে, তাই ওরা 5 জনেই সেখানে গিয়েছে। ফিরতে একটু লেট হতে পারে। মেজো চাচু তোর জন্য তো যেতেই চাইছিল না, বাট আমি আর ভাইয়া বলেছি টেনশন না করতে। আমরা আছি তো, তাই রেখে গেছেন। আম্মু আর মেজো আম্মু তোর জন্য তোর প্রিয় খাবার বানাতে ব্যস্ত, আর ভাইয়া অফিসে গেছেন। আর বাকিরা কে কোথায় আছে বলতে পারবো না। আমি শুধু জিজ্ঞাসা করেছি আব্বু আর চাচুদের কথা, আর তুই তো সারা গোষ্ঠী ইতিহাস তুলে ধরেছিস। তুই আসলেই একটা মাথা মোটা বলদ। জিমিন হেসে বলল, আমি মাথা মোটা বলদ হলে তুই তো আমারই বোন বলদি জাম্বুরা। তে ভ্রুকুচকে বলল, হোয়াট ডু ইউ মিন বাই বলদি জাম্বু?
কিছু না, এখন ওঠ, তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর ড্রেস চেঞ্জ করবি, যা। তেকে তুলে ধরে আস্তে আস্তে ওয়াশরুমে নিয়ে গেল। খবরদার ওয়াশরুমের দরজা লাগাবি না, আর রুমে এসে ড্রেস চেঞ্জ করবি। আর হ্যাঁ, ঠান্ডা পানি ইউজ করা যাবে না, নিষেধ কিন্তু, সো মাইন্ড ইট। যথা আজ্ঞা বেগম সাহেবা, এখন যা। আমি কিন্তু রুমে আছি, কিছু দরকার লাগলে বলবি। ওকে। তারপর তে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসে রুমের মধ্যে ড্রেস চেঞ্জ করে নিল। ওর শরীর একটু একটু দুর্বল লাগছে আর মাথাও ঘুরছে, কিন্তু সারাটা দিন এক ঘরে বসে থাকতে খুবই বিরক্ত লাগছে তের। তাই জিমিন তেকে নিয়ে তের বারান্দায় গেল। তে আস্তে আস্তে করে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো। বাইরে হালকা বাতাস দিচ্ছে। তে চোখ বন্ধ করে বাতাসটি অনুভব করছে, নিজেকে খুবই হালকা মনে হচ্ছে এখন তে। আর জিমিন তো কানের কাছে ঘ্যান ঘ্যান করতেই আছে, কলেজে কি হলো না হলো, কোন দিন খুলবে, এসব বলছে জিমিন। তে প্রতি উত্তরে শুধু হুম হা করে চলেছে, তাও আবার চোখ বন্ধ করেই। হঠাৎ তে জিমিনকে একটা প্রশ্ন করলো। আচ্ছা জিমিন, একটা কথা বলতে পারিস, ভালোবাসা এত কষ্ট কেন? জিমিন এমন প্রশ্নতে থতমত খেয়ে গেল, উত্তরে কি বলবে বুঝতে পারছে না। তে আবারও বলতে লাগলো, কাউকে মন থেকে ভালোবাসা কি পাপ, অপরাধ নাকি দোষ, কোনটা? জিমিন মনে মনে বলে, এইসব প্রশ্নের উত্তর যে আমার কাছে নেই রে বোন, আমি তো কাউকে কখনো ভালোই বাসিনি। এমন সময় জিমিনের ফোন বেজে উঠলো। জিমিন ফোন রিসিভ করে বারান্দার ওপাশে চলে গেল। আর এদিকে তে চোখ বন্ধ করে আগের মতো প্রকৃতির মৃদুমন্দ বাতাস অনুভব করছে। হঠাৎ একদম গায়ে হাওয়ায় তে চুলগুলো সে মুখে আছড়ে পড়ল। চোখ খুলে আলতো করে মুখ থেকে চুলগুলো সরিয়ে দিল তে। গাড়ির মৃদু গর্জন শুনে বাড়ির গেটের দিকে তাকালো সে। দেখলো একটা গাড়ি ভিতরে ঢুকছে। ড্রাইভিং সিটে জাংকুককে দেখে তার মনের ভিতরটা ধক করে উঠলো। কেমন একটা অজানা অনুভূতি ঝেঁকে ধরলো তাকে। তে আস্তে আস্তে বারান্দার কোণে পিলারে হেলান দিয়ে এক দৃষ্টিতে জাংকুককে দেখছে। ভালোবাসা মানুষকে দেখলে মনে একটা আলাদাই প্রশান্তি ছেয়ে যায়। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়, একমাত্র যে মন থেকে কাউকে ভালোবেসেছে সেই বুঝতে পারবে। এদিকে জাংকুক গাড়ি গ্যারেজে ঢুকিয়ে গাড়ির ডোর লক করে বেরিয়ে এলো। বাড়ির বড় রাস্তা ধরে আস্তে আস্তে হিরোর মতো হেঁটে যাচ্ছে জাংকুক। হাঁটার মধ্যেই কান থেকে ব্লুটুথ খুলে প্যান্টের পকেটে রেখে দিয়ে ফোনটা বের করে নিল সে। সেই সময় সুগা ফোন দিল জাংকুককে। সে হাঁটার গতি আরো কমিয়ে ফোন রিসিভ করলো। কানে ফোন ঠেকাতেই সুগা বলে উঠলো, হেই ব্রো, হোয়াটস আপ? এইমাত্র অফিস থেকে বাসায় আসলাম, তোর কি অবস্থা? হেঁটে গিয়ে যেখানে ঘাসের মধ্যে চেয়ার টেবিল রাখা খোলামেলা জায়গায় সেখানে চেয়ার টেনে বসে পড়লো জাংকুক। সুগা বলে, বাসায় আছি বর্তমানে, খুব টায়ার্ড লাগছে রে ভাই। আব্বুর ব্যবসা এক হাতে সামলানো চারটিখানি কথা নয়, কিছুদিন যাক তুইও তখন সেম কথাই বলবি। ও আচ্ছা, তখনকার তখন দেখা যাবে। আচ্ছা তের এখন কি অবস্থা, কেমন আছে ও? হ্যাঁ, এখন কিছুটা সুস্থ আছে। কথা বলতে বলতে হঠাৎ জাংকুক অপোজিটে দোতলার তের রুমে বেলকনিতে চোখ গেল। চোখটা সেখানে আটকে গেল তার। এলোমেলো ভাবেও একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে তা আজকে বুঝলো জাংকুক। তে আজকে কোনো সালোয়ার কামিজ পরেনি, সে লিওন কাপড়ে ঢিলাঢালা হাঁটু পর্যন্ত একটা গাউন পরেছে, সাথে ওর শরীরের রঙের মতো লেগিংস, আর এলোমেলো চুল হালকা বাতাসে উঠছে। জাংকুক যেন এক ধ্যানে তেকে দেখছে, তেও তেমনি জাংকুককে এক দৃষ্টিতে দেখছে। জাংকুক তেকে দেখতে এতই ব্যস্ত যে ফোনে সুগা হ্যালো হ্যালো করছে তা ওর কানে ঢুকছে না। অপরদিকে তে কিছুক্ষণ অপলক ভাবে জাংকুককে দেখে তারপর আস্তে আস্তে নিজেকে অপর দিকে ফিরিয়ে নিল। মনে মনে ভাবতে লাগলো, কি লাভ হবে তোমার মায়াজালে নিজেকে জড়িয়ে, সেই তো তুমি আমার নও। কিন্তু এই বেহায়া মন তো বুঝতেই পারে না কেন যেন মন বারবার বলে তুমি একমাত্র আমার, তুমি আমারই হবে একদিন, কিন্তু সেটা তো সম্ভব নয়। তারপর জিমিন ফোনে কথা বলা শেষ করে তেকে আস্তে আস্তে ধরে রুমে নিয়ে গেল। তে চলে যাওয়ার পর জাংকুকের ধ্যান ভাঙলো। তারপর সে সুগার সাথে ফোনে কথা বলে বাড়ির ভিতরে চলে গেল। আরে জান পাখিরা, কই যাও? আমার কথাগুলো একটু শুনে যাও। এই স্টোরিটা দেওয়ার জন্য তোমরা এত পরিমাণে কমেন্ট করছো, তাই একদিনে 2টা স্টোরি দিতে বাধ্য হলাম। স্টোরিটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ জান পাখিরা। আর যারা ইয়ংমিন বা অন্য ধরনের স্টোরির জন্য রিকোয়েস্ট করছো, জান পাখিরা আমাকে একটু সময় দাও, আমি তোমাদের রিকোয়েস্টেড স্টোরিগুলো একে একে নিয়ে আসবো। একদিনে 2টা স্টোরি দেওয়া একটু কষ্টকর, তাও তোমাদের কথা ভেবে দিয়ে দিলাম। জান পাখিরা, তোমাদের কাছ থেকে আমি এরকমই ভালোবাসা আশা করি। লাভ ইউ অল জান পাখিরা।